স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। একে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বাঁচাতে শেষ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশের পাশাপাশি সম্মেলনে যোগ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। বছরের পর বছর ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যে ক্ষতিকর গ্যাস তৈরি হয়েছে তার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক জলবায়ুতে। পরিণতিতে চরম ভাবাপন্ন হচ্ছে আবহাওয়া, বাড়ছে তাপমাত্রা, দাবানল, বন্যা ও সাইক্লোনের প্রকোপ। ২০১৫ সালের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে একমত হয়েছিলেন বিশ্বনেতারা। প্যারিস চুক্তির অঙ্গীকার অনুযায়ী ২০৫০ সালের মধ্যে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে কার্বন নিঃসরণ। তবে তা বাস্তবায়নে নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। Everything is at stake at the Glasgow COP26. এবারে সম্মেলনের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্ব এর মাসুল গুনছে। বিশ্বনেতারা যদি এবারও ব্যর্থ হন তাহলে আমরা সব হারাবো। Our rights to a healthy environment. পরিবেশবিদদের কাছে করোনা মহামারীর চেয়েও বেশি বিপজ্জনক জলবায়ু পরিবর্তনের প্রভাব। সংকট এড়াতে বৈশ্বিক উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার তাগিদ তাদের। তবে এরই মধ্যে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে চীন, রাশিয়া ও সৌদি আরব। এদিকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বকে আরও সোচ্চার হওয়ার তাগিদ দিয়ে আসছে জাতিসংঘ। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫% কমিয়ে আনতে G20 জোটের দেশগুলোর কাছে কার্যকর পদক্ষেপ চেয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কনফারেন্স অফ পার্টিজ কপের ২৬তম অধিবেশনে যোগ দিতে সকালে গ্লাসগোর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল ভাষণ দেবেন তিনি। সফরে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক এবং কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো ঘোষিত পুরস্কারও তুলে দেবেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের গ্লাসগোতে COP26-এ গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরবেন। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি জানান, সরকার কার্বন নিঃসরণ কমাতে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করেছে। এছাড়া 6টি প্রকল্প থেকে সরে এসেছে। তবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে প্রক্রিয়ায় এই প্রকল্প হচ্ছে তাতে পরিবেশের ওপর প্রভাব পড়বে না। একা এক কান্ট্রির জন্য এই ক্লাইমেট ইস্যু আপনার প্রবলেম সলভ করা যাবে না। অল কান্ট্রিজ হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ইন পার্টনারশিপ, ইন কোঅপারেশন। এর কোনো অল্টারনেটিভ নাই। সব কাছে, বিশেষ করে উন্নত দেশগুলো যারা 80% কি করে, ইমিশন করে, they have to come forward, they have to sacrifice, they should follow বাংলাদেশ এই 10টা পাওয়ার প্ল্যান্ট বাদ দিয়ে এইরকম স্যাক্রিফাইস আর কারে পাইছেন। তিনি আরো জানান, 14 দিনের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রিন্স অফ ওয়েলস, ফ্রান্সের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশি প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউনেস্কোর নির্বাহী বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে। 11 নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশে কখনো আপনার বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক কোনো পুরস্কার ঘোষিত হয়। ইউনেস্কো সারা দুনিয়া জুড়ে একটা সম্মানিত প্রতিষ্ঠান এবং অত্যন্ত সবাই শ্রদ্ধার সাথে তাকে দেখে। তারা এরকম একটা আমাদের বঙ্গবন্ধুর নামে, তাও কি ক্রিয়েটিভ ইকোনমি, দিস আর দি মেবি দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড। তো এইগুলো আমরা এই জন্য খুবই আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, এই সফরের বড় লক্ষ্য দেশে বিনিয়োগ বাড়ানো। সরকার বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চায়। এই লক্ষ্যে ফ্রান্সে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার থেকে করোনার টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে শুধু রাজধানীতে শুরু হবে এই কার্যক্রম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নয়, টিকা কেন্দ্র বসছে রাজধানীর 8টি স্কুলে। আর দিনে টিকা পাবে 40,000 শিক্ষার্থী।
করোনার কারণে 1.5 বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। পরে সংক্রমণ কমায় খুলে দেয়া হয় স্কুল কলেজ। ক্লাসে ফেরে শিক্ষার্থীরা। সিদ্ধান্ত হয় 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার। 14 অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা পায় 100 শিক্ষার্থী। কারো কোনো শারীরিক জটিলতা না হওয়ায় শুরু হচ্ছে টিকার মূল কর্মসূচি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বদলে রাজধানীর 8 স্কুলে বসছে কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে থাকবে 25টি করে বুথ। এক একটি বুথে দিনে টিকা পাবে 200 শিক্ষার্থী। সোমবার সকাল 9:30টায় মতিঝিল আইডিয়াল স্কুলে কর্মসূচির উদ্বোধন। সেখানে টিকা পাবে 5000 শিক্ষার্থী। পরের দিন 8 স্কুলে শুরু হবে টিকা দেয়া। ভ্যাকসিনেশন হলে তো আমাদের কনফিডেন্স বাড়বে, আমাদের অভিভাবকদের তাদের আস্থা বাড়বে এবং আমরা আশা করছি সামনের বছর থেকে আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারব। কেন্দ্রের নির্ধারণ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এসি রুম পাওয়া। এই জন্যই আমরা এই মাত্র 8টা এখন নির্বাচন করতে পেরেছি। আমরা চেষ্টা করছি এই কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর। তবে ঢাকার বাইরে 21 জেলায় টিকা দিতে হবে খানিকটা বিলম্ব। শিক্ষার্থীর জন্মসনদ ও অন্যান্য তথ্য এখনও জমা হয়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। আর রাজধানীর মাত্র 4 লাখ শিক্ষার্থীর তথ্য পাঠানো হয়েছে আইসিটি মন্ত্রণালয়ে। এতগুলো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করানো, তাদেরকে আবার কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া, সেখানে আবার ওদেরকে ঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই টিকা দেওয়ার কাজটি সম্পূর্ণ করা, এটি তো অনেক চ্যালেঞ্জিং। কিন্তু এই চ্যালেঞ্জটা তো আমরা অবশ্যই আমাদেরকে নিতে হবে এবং এই কাজটা সফলভাবে সম্পন্ন করতে হবে। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী প্রায় 1,10,00,000। আপাতত টিকা পাবে 30 লাখ। তাদের জন্য রাখা হয়েছে ফাইজারের 60 লাখ ডোজ। পরে অন্যরা টিকার আওতায় আসবে মজুদ সাপেক্ষে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খাগড়াছড়িতে অনেক শিক্ষার্থী হয়ে পড়েছেন স্কুল বিমুখ। দারিদ্র্য, অভিভাবকদের অসচেতনতার কারণে অনেক স্কুলের শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। তাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে শিক্ষা বিভাগের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তেমন সুফল মিলছে না। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর গত সেপ্টেম্বরে চালু হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে অনেক শিক্ষার্থী আর ফিরে আসেনি শ্রেণীকক্ষে। জেলার 127টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200। এমনিতেই পাহাড়ে বসবাসকারীদের মধ্যে দারিদ্র্য ও অসচেতনতার কারণে স্কুলে যাওয়ার প্রবণতা কম। তার উপর করোনাকালীন দীর্ঘ বিরতিতে অনেকেই জড়িয়ে পড়েছেন নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে। ঢাকা, খাগড়াছড়ি, গাজীপুর, আরো অনেক জায়গায় অনেকেই চলে গেছে পরিবারের হাল ধরার জন্য। অনেক বন্ধু স্কুলে আসতে পারে নাই, করোনাকালে জড়িয়ে পড়ছে, মানে কাজে কামে গেছে। 58 জন স্টুডেন্ট ছিল, এখন উপস্থিত আছে 16 জন। করোনাকালীন সময়ে বিভিন্ন পেশায় চলে যাওয়ার কারণে স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গিয়েছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে ফি মওকুফ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। আমাদের এই পাহাড়ি জনগোষ্ঠী বা পাহাড়ি যারা আছে তাদের অর্থনৈতিক যাদের আছে তাদের যতটুকু সম্ভব এগুলো ছাড় দিয়ে তাদেরকে আবার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে যাতে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। তবে এতে তেমন সুফল মেলেনি। শিক্ষকরা বলছেন মূলত অর্থনৈতিক বাস্তবতার কারণে শিক্ষার্থীরা ফিরছে না শ্রেণীকক্ষে। বিদ্যালয় খোলার পরেও আমাদের যে উপস্থিতি এটা খুবই নগণ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 50%, আবার অনেক ক্ষেত্রে তার চেয়েও কম। দারিদ্রতা এবং দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে তারা নানা পেশায় শ্রমজীবী হয়ে গেছে, অনেকেই কাজ করে জীবিকা নির্বাহ করে। এসব কারণেই তারা আসলে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে শিক্ষা বিভাগের উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডিজের আড়ালে শতাধিক নারীকে ভারতে পাচার করেছে একটি চক্র। তাদের 4 সদস্যকে গ্রেপ্তারের পর র্যাব জানায় দেশের 8টি সীমান্ত দিয়ে নারী পাচার হচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নারী পাচারের আরেকটি চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। দেশের নানা এলাকা থেকে নারী সংগ্রহ করে ঢাকার বিভিন্ন সেফ হাউসে রাখত চক্রটি। 2001 সালে কুমিল্লা থেকে ঢাকায় এসে রিকশা চালিয়ে জীবিকা চালাতো কামরুল ইসলাম। 2016 সালে তৈরি করে ডান্স ক্লাব। নাচ শেখানোর আড়ালে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক নারীকে এনে পাচার করেছেন ভারতে।
ভুক্তভোগী নারীরা জানান, নাচ শেখানোর নামে প্রথমে ঢাকায় এনে বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত করা হতো তাদের। পরে ভারতে সুপার শপ, বিউটি পার্লার সহ লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সব ঘটনা বললো, এখান থেকে এরকমের মেয়েদেরকে ডান্সের নাম করে, শুটিং এর নাম করে, এরকম বিভিন্ন ধরনের লোভ দিয়ে একটা টপ লেভেলে পুরো ব্রেন ওয়াশ করে, ওখান থেকে ব্রেন ওয়াশ করে বাইরে নিয়ে ওখানে পাচার করে দেয়। 4 জন হওয়ার পরে ওই একটা মেয়ের হাত ভাঙা আর একটা মেয়ের 1 মাস ধরে রাইখা প্যারালাইসিস বানাইলায় মাইদুর করতে করতে। কিন্তু স্বাভাবিকভাবে যে বাংলাদেশে কেউ আসবে ওই রাস্তা কোম্পানি রাখে না। চক্রের মূল হোতা ড্যান্সার কামরুল সহ 4 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দেশের অন্তত 8টি সীমান্ত দিয়ে নারীদের ভারতে পাচার করা হতো। এই চক্রের সাথে ভারতের কয়েকটারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দেশের অন্তত 8টি সীমান্ত দিয়ে নারীদের ভারতে পাচার করা হতো। এই চক্রের সাথে ভারতের কয়েকটি সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে, তারাই ভুয়া কাগজপত্র তৈরি করত। তাদের ছবি, তারা পার্শ্ববর্তী দেশের যারা দালাল, আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশের বেশ কয়েকজন দালাল নাম পেয়েছি, তাদের কাছে ছবি পাঠানো হতো। এই ছবি দেখে তারা চয়েস করত এবং এই রিপন, সেলিম তারা কিন্তু এই যে পার্শ্ববর্তী দেশের দালালরা যখন তাদের ড্যান্স ক্লাবের জন্য আমাদের এই নারীদেরকে চয়েস করতো, তখন তারা মূলত তাদের দাম বাড়াতো। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আরেকটি চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে নারী সংগ্রহ করে ঢাকার কয়েকটি সেফ হাউসে রাখত। 3টি সেফ হাউস থেকে 23 জন নারীকে উদ্ধার করা হলেও ঢাকায় এমন আরো কয়েকটি সেফ হাউস রয়েছে বলে জানায় র্যাব। তাদেরকে সেফ হাউস পরিবর্তন করানো হতো। প্রথমে যখন তাদেরকে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হতো, তখন একটি সেফ হাউসে তাদেরকে উঠানো হতো। পরবর্তীতে তাদেরকে সেফ হাউস পরিবর্তন করে আরেকটি সেফ হাউসে নিয়ে যাওয়া হতো, যেখানে বলা হতো যে তাদেরকে ট্রেনিং করানো হবে এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিংও করানো হতো। ট্রেনিং শেষে তাদেরকে আরেকটি সেফ হাউসে নেওয়া হতো, যেখানে থেকে বলা হতো যে তাদেরকে অপেক্ষা করতে হবে, যাদের জন্য ভিসা সবকিছু অন দ্য প্রসেস আছে। এই চক্রটি অবৈধভাবে 35 জনকে বিদেশে বিক্রি করেছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে অন্তত 2 শতাধিক মানুষকে জর্ডান, কুয়েত, কাতার ও দুবাই সহ বিভিন্ন দেশে পাচার করেছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 2 নেতার অনুসারীদের মুখোমুখি অবস্থানে অস্থির চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস। গেল 1 বছরে অন্তত 10 বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের 2 পক্ষ। দফায় দফায় বৈঠকের পরও আসছে না সমাধান। সবশেষ সংঘর্ষের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মেডিকেল কলেজ ও ছাত্রাবাস। আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসিরের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের একটি পক্ষ দীর্ঘদিন ধরেই সক্রিয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। গত বছর আজম নাসির সিটি মেয়রের পদ থেকে চলে যাওয়ার পর ক্যাম্পাসে সক্রিয় হয় আরও একটি পক্ষ। তারা পরিচিত শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেলের অনুসারী হিসেবে। ক্যাম্পাসে আধিপত্য নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের 2 পক্ষ। গত এপ্রিলে সংঘর্ষের কারণে বন্ধ ছিল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সেবা প্রদান। সবশেষ শুক্রবার রাতে সংঘাতে জড়ায় 2 পক্ষ। 6-7 মাস আগে ডিসিশন হয়েছে যে কোনো রাজনীতি চলবে না ক্যাম্পাসে, কিন্তু দেখা যায় যে ওরা ক্যাম্পাসের ভিতরে মিছিল করে। আজকে যেমন দেখলাম যে ওরা স্টাম্প নিয়ে প্রিন্সিপাল রুমের সামনে আমাদের পোলাবানের উপর স্টাম্প নিয়ে ওরা ক্যাম্পাসে ওপেনলি করতে, তাহলে এত সাহসগুলো ওরা করতে গেল। আমাদের প্রতিরোধের কারণে যখন তাদের আধিপত্য, তাদের এসব চাঁদাবাজি, তাদের এসব অপকর্মগুলো যখন ক্ষুণ্ণ হচ্ছিল, যখন সাধারণ রোগী এবং তাদের স্বজনরা যখন তাদের অধিকার ফিরে পাচ্ছিল, তখন তারা আমাদের উপর চড়াও হয়। প্রতিবার তারা আমাদের উপর হামলা করে। উত্তপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিপাকে আছেন সাধারণ শিক্ষার্থীরা। করোনায় শিক্ষাবর্ষে পিছিয়ে পড়ে আবার এ ধরনের সংঘাতে হতাশাই বাড়ছে তাদের। আমরা যদি এইভাবে আমাদের শিক্ষাবর্ষটা হারায় ফেলি, যে দেখা যাচ্ছে আমাদের ক্লাস না হয়, আমার ওয়ার্ড ক্লাস যদি না হয়, আমাকে পরীক্ষা নিতে পারবে না। ক্যাম্পাস অফ বাট অনলাইন ক্লাস চললেও আমাদের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আমরা পরীক্ষা কখন দিব, কোনো কিছু পুরাটাই অনিশ্চিত। 2 পক্ষের দফায় দফায় বৈঠকের পরও পরিস্থিতি সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। গত বছর আমাদের মার্চের 3 তারিখ যে একাডেমিক কাউন্সিলের মিটিং হয়েছিল, সেখানে কিন্তু আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিলাম। তারপরও এরকম 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী প্রায় 1200। 1.5 মাস আগে 3 শিক্ষাবর্ষে শ্রেণী কার্যক্রম চালু হলেও চলমান পরিস্থিতিতে আবার তা অনিশ্চিত হয়ে পড়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থী কি হল ছেড়েছে কিনা, আর সেখানে কি পরিস্থিতি এখন দেখছেন আপনি আমাদের জানাবেন। ক্যাম্পাসের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক, তবে কিছুটা ভয় তো অবশ্যই আছে। তবে
এবং নিরাপত্তা বাহিনীর যে উপস্থিতি সেটিও আমরা যদিও একটি জায়গায় নির্দিষ্টভাবে না দেখলেও কিছুক্ষণ পর পরে কিন্তু পুলিশের গাড়ি একটা হল দেখছি। তা আর গতকাল সন্ধ্যায় কিছু সময় পরে আসলে সাধারণ শিক্ষার্থী যারা প্রধান ছাত্রাবাসে ছিলেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ছাত্রীদের যে হোস্টেল আছে সেক্ষেত্রে কিন্তু গতকালকে বলা হয়েছে যেহেতু অনেক ছাত্রীকে লম্বা দূরত্বে তাদের বাড়িতে বাসায় ফিরতে হবে সেজন্য তাদের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে এবং তাদেরকে আজকের মধ্যে কিন্তু এই হল ছেড়ে যেতে হবে। আর সবচেয়ে যে বড় বিষয়টি যেটি হচ্ছে গতকালকে যারা যে 3 জন আহত হয়েছিলেন তাদের মধ্যে অন্তত একজনের শারীরিক অবস্থা কিন্তু এখনো খুবই মোটামুটি খারাপ, তাকে এখনো আইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এবং আমরা যেটি খবরও বলছিলাম যে দফায় দফায় বৈঠকের পরেও কিন্তু এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজের এই সমস্যা অর্থাৎ ছাত্রলীগের দুই পক্ষের বিবাদমান দুটি পক্ষের যে উত্তেজনা সেটি নিরসন করা যাচ্ছে না। আমরা গতকালকে দুই পক্ষেরই বিভিন্ন পর্যায়ে নেতার সাথে কথা বলেছিলাম, তারা আসলে পরস্পরের বিপরীতে এমন অনড় অবস্থানে আছেন সেক্ষেত্রে আমরা দেখেছি যে কলেজ কর্তৃপক্ষ বেশ অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং কালকে কলেজের অধ্যক্ষ তিনি আমাদেরকে বলেছেন যে মাঝে মাঝে দেখা যায় এমন কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে সমস্যা বা ঝামেলা তৈরি হয় যেটি আসলে উল্লেখ করার মতো না। তো এই প্রেক্ষাপটে আসলে সাধারণ শিক্ষার্থীদেরই সবচেয়ে বেশি ভোগান্তি বেড়েছে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের ইতিমধ্যে করোনার কারণে প্রায় এক বছরের বেশি সময় ধরে তাদের ক্লাস বন্ধ ছিল এবং গত যে 1.5 মাস ধরে যে ক্লাসটি শুরু হয়েছে সেটি আবার এখন বন্ধ হয়ে গেল। অর্থাৎ তারা বলছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে বা যে ধরনের তাদের ব্যাচমেটরা তারা কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ শিক্ষাবর্ষে তাদের যে পড়াশোনার সেটি অনেকটা এগিয়ে নিতে পারবে, কিন্তু এই শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজে এই সমস্যা তৈরি হবে। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিটি জানানো হয়েছে যে এইভাবে বারবার ক্লাস পরীক্ষা বন্ধ না করে একটি স্থায়ী সমাধান অর্থাৎ বিবাদমান যে দুটি পক্ষ আছে আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসবো, সেটি হচ্ছে অনুসারীদের দণ্ড নিয়ে আসলে কি বলছেন আজম নাসির এবং মহিবুল হাসান চৌধুরী নফেল? এক্ষেত্রে আসলে ওনারা তো প্রকাশ্যে এই বিষয়টি তাদের যে অনুসারী তাদের যে গ্রুপ বা উপগ্রুপ এই বিষয়টি তো স্বীকার করেন না। তবে তার গতকালকে আমরা এখানকার যে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জেনেছি যে তারা আসলে উভয় পক্ষের এই নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছেন এবং তারা যদিও কলেজ কর্তৃপক্ষ দাবি করছেন যে উভয় নেতার ক্ষেত্রেই বা উভয় নেতৃবৃন্দের ক্ষেত্রেই আসলে কলেজে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ রাখার জন্য একেবারে বলা যায় যে সর্বাত্মক সহযোগিতার কথা বলা হচ্ছে। তবে আসলে কতটা সহযোগিতা কলেজ কর্তৃপক্ষ পাচ্ছেন সেটি আমরা একটু আগের খবরে যে অসহায়ত্বের কথা বললাম সেটি দেখেই আসলে বোঝা সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে বিবাদমান পক্ষগুলোর যারা নেতা আছেন তাদের অবস্থানও আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছে এক ধরনের প্রশ্নের মুখোমুখি রয়েছে। অনুপম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অনুপম শীল। অচেনা এক প্রাণীর আক্রমণ আতঙ্ক ছড়িয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক কেওয়াবাড়ি গ্রামে। প্রাণীটি এরই মধ্যে আক্রমণ করেছে বেশ কয়েকজনকে। আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে দাবি এলাকাবাসীর। 24 অক্টোবর সকালে বাড়ির আঙিনায় 10 বছরের শিশু রাব্বির ওপর হঠাৎ আক্রমণ করে একটি প্রাণী। থাবা বসায় তার বুক, মুখমণ্ডল সহ শরীরের নানা অংশে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে হামলে পড়ে তার ওপরও। দেখি ওই যন্ত্রটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, যাইতে কিছুক্ষণের মধ্যে আমি আমার বাচ্চার চিৎকার শুনলাম। চিৎকার শুনিয়া দৌড়ে যা দেখি যে আমার বাচ্চা 3-4 থেকে আহত করছে। কুকুরের মধ্যে দেখতে লেজ মোটা, মুখ লম্বা, উপরে লাল, নিচে সাদা, পাগুলো খাটো খাটো। স্থানীয়রা বলছেন প্রাণীটি দেখতে অনেকটা কুকুর বা শেয়ালের মতো। এমন প্রাণী আগে কখনো দেখেননি তারা। মাস দেড়েক আগে মসজিদের ইমাম ফেরদৌস সরকার এমনই এক প্রাণীর আক্রমণে মারা গেছেন বলে দাবি স্থানীয়দের। আক্রমণের শিকার হয়েছেন আরো অনেকেই। প্রাণীটি শনাক্ত না হলেও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন খাদ্য সংকটে অনেক সময় লোকালয়ে আসে শেয়াল। রেবিস ভ্যানে যারা বহন করে
বহন করে যদি এরা কেউ আবার জলাতঙ্কে আক্রান্ত হয়ে যায় তখন তার বাইটিং টেন্ডেন্সি থাকবে, সামনে যাকে পাবে তাকে সে কামড় দিয়ে মুখে লাল আক্রমণ হয় এবং উদ্দেশ্যহীনভাবে একদিকে তারা দৌড়াদৌড়ি করে। আমার মনে হচ্ছে তাদের বর্ণনা অনুযায়ী বা তাদের বাইটিং টেন্ডেন্সি অনুযায়ী এটা শিয়াল জাতীয় প্রাণী হবে। 1.5 মাসে অচেনা প্রাণীর আক্রমণে কমপক্ষে 15 জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে 17টি নথি গায়েব হয়ে গেছে। ফাইল চুরির এই ঘটনায় মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলমকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 দিনের তদন্ত প্রতিবেদন জমা দেবে ওই কমিটি। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 29 নম্বর কক্ষে বসেন অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন। তার পাশের ঘরটিতে বসেন ক্রয় ও সংগ্রহ শাখার কম্পিউটার অপারেটর মোহাম্মদ জোসেফ সর্দার ও আয়শা সিদ্দিকা। আর তাদের ঘর থেকে 27 অক্টোবর খোয়া যায় গুরুত্বপূর্ণ 17টি নথি। এ ঘটনায় বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয় 27 অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল ক্যাবিনেটে রাখা হয়। পরদিন দুপুর 12টায় ফাইলগুলো আর ক্যাবিনেটে মেলেনি। ফাইল ক্যাবিনেটে এটা ছিল, এটা বৃহস্পতিবার তো যথারীতি সবাই চলে গেছে। রোববারে হয়তো 12টার দিকে এসে খুঁজে পাইনি ওরা। এটা পরে আমি 11টা-12টার দিকে এটা আমার নলেজে আসছে। আসার পর আমরা তল্লাশি করলাম, খুঁজে পাইনি। সচিব মহোদয় নিজে এটা ভিজিট করলেন এবং খুব সিরিয়াসলি আমাদের সবাইকে ইনস্ট্রাকশন দিলেন যে এটা যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য যা যা করা দরকার সব ব্যবস্থা নেওয়ার জন্য। এই বিষয়ে রোববার থেকে তদন্ত শুরু করার কথা জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। 27 তারিখ সন্ধ্যার পর থেকে 28 তারিখ সকাল 9টার মধ্যে যেগুলো সমস্ত তাদের ইয়ে থেকে 17টা বিভিন্ন ফাইল মিটিং হয়েছিল। ওই বিষয় ছিল নাদিরা হায়দার মহোদয় করেছেন। যে নথিগুলো খোয়া গেছে সেগুলো সিংহভাগই ছিল স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলদস্যুমুক্ত সুন্দরবনের 3য় বছরে অন্তত 300 জলদস্যুর পুনর্বাসনে এগিয়ে এসেছে র্যাব। এবার তাদের দেয়া হচ্ছে দোকান, ইঞ্জিন চালিত নৌকা, মাছ ধরার জাল, গবাদি পশু থেকে শুরু করে বসতঘর। র্যাব মহাপরিচালক জানিয়েছেন, গত 3 বছর দস্যুমুক্ত থাকায় সুন্দরবনে পর্যটন বেড়েছে, সমৃদ্ধ হয়েছে জীববৈচিত্র্য। 2016 সাল থেকে পরের 2 বছরে আত্মসমর্পণ করে সুন্দরবনের 32টি দস্যু বাহিনীর 328 সদস্য, উদ্ধার করা হয় 462টি অস্ত্র ও বিপুল গুলি। আর এর মধ্যে দিয়েই সুন্দরবন জলদস্যু মুক্ত হয় বলছে র্যাব। এরপর থেকে নতুন কোনো বাহিনী গড়ে ওঠার তথ্য মেলেনি জানিয়ে র্যাব জানিয়েছে, আত্মসমর্পণকারীদের নতুন জীবন নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। থাকার ঘর সহ করা হচ্ছে জীবিকার সংস্থান। 102টি ঘর দিচ্ছি, ঘর করে দিচ্ছি। মুদির দোকান দিচ্ছি 90টি, জাল ও মাছ ধরার নৌকা দিচ্ছি 12টি। এটা তারা যে যেটা চেয়েছে এটার উপরে আমরা দিয়েছি। ইঞ্জিন চালিত নৌকা দিচ্ছি 8টি, গবাদি পশু দিয়েছি 228টি। র্যাব মহাপরিচালক আরও জানিয়েছেন, জলদস্যু মুক্ত হওয়ায় সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে মৌয়ালদের জীবন ঝুঁকিমুক্ত হয়েছে, বেড়েছে জীববৈচিত্র্য। এজেন্সি যারা ওই ট্যুর গাইডগুলা পরিচালনা করে তারাও ওই এলাকাতে আমরা শুনেছি যে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে, মানুষের গমনাগমন বেড়েছে। এছাড়া বন বিভাগ থেকে শুনেছি যে ওখানে বাঘের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, হরিণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। র্যাবের দাবি, আত্মসমর্পণ করা কোনো জলদস্যুই আগের জীবনে ফেরেনি। তাদের শতভাগকেই পুনর্বাসন করা হয়েছে, রাখা হয়েছে নজরদারিতে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইলে একটি বাড়ি থেকে সৌদি প্রবাসী স্ত্রী, মা ও অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করছে পুলিশ। সে বিষয়ে আরও জানাতে এবার সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়েছে কিনা এবং হত্যার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কোনো তথ্য দিয়েছে কি?
হ্যাঁ, এই ঘটনায় গত রাতে একটি মামলা হয়েছে। নিহত জামেলা বেগমের বড় ছেলে জয়নালের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন, এমনটি কিন্তু আমরা আজ সকালবেলা ঘাটাইল থানার সূত্র থেকে জানতে পেরেছি। অর্থাৎ রাতে মামলা হয়েছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে। আমি যদি দর্শকদেরকে দেখাই, এই মর্গে কিন্তু লাশ 3টি আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত লাশ এসে পৌঁছায়নি, যে কারণে পোস্টমর্টম কিন্তু হয়নি। তো আমি এই বিষয়ে কথা বলেছি ঘাটাইল থানার যিনি ডিউটিরত কর্মকর্তা আছেন, তিনি যেটা জানিয়েছেন যে সকালে কিছুক্ষণের মধ্যেই তারা ঘাটাইল থেকে লাশ 3টি টাঙ্গাইলে প্রেরণ করবে এবং তারপরে এখানে আসার পরে পোস্টমর্টম হবে। আর মামলার ব্যাপারে যেটা বলছি যে গতকালকেও আমাদেরকে টাঙ্গাইলে যিনি নবাগত পুলিশ সুপার আছে, তিনি কিন্তু বলেছেন যে এটাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। কারণ আপনি জানেন যে এই 3টি হত্যাকাণ্ডের সাথে বেশ কিছু ঘটনা জড়িত রয়েছে। এই যে সুমি বেগম মারা গিয়েছে এবং শাহজালাল তার কথিত প্রেমিক, এর সাথে কিন্তু কিছুদিন আগে সুমি চলে গিয়েছিল এবং তার সাথে বেশ কয়েক মাস সংসারও করেছে। তারপরে জয়েন যখন সৌদি আরব থেকে আবারও ফেরত আসে, তারপরে এই সুমির বাবা কিন্তু আবারও জয়েনের কাছে ফেরত দিয়ে যায়। তো জয়েন কিন্তু এখন আবার বিদেশ চলে গেছে, তারপরে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো পুলিশ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে, বা এর সাথে তৃতীয় কোনো পক্ষ জড়িত আছে কিনা, বা এই হত্যাকাণ্ডের সাথে আরো কেউ জড়িত থাকতে পারে কিনা, বা এই হত্যাকাণ্ডে আরো কারো সম্পৃক্ততা আছে কিনা, এই বিষয়গুলি কিন্তু কাজ করছে। এখানে আমরা দেখেছি যে জেলা পুলিশ কাজ করছে, র্যাবের পক্ষ থেকে কাজ করছে এবং সিআইডির পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিভিন্নভাবে তথ্যপত্র সংগ্রহ করার চেষ্টা করছে যে এই হত্যা মামলার সঠিক তথ্য বের করার জন্য। নিশ্চয়ই আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়েছে পটুয়াখালীর আয়লা জিসি ও সদর উপজেলার গাবুয়া চীনাপটন রাস্তা দুটি। খানাখন্দে ভরা রাস্তায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে 5 ইউনিয়নের কয়েক লাখ মানুষ। 1 দশকেরও বেশি সময় ধরে দুর্ভোগ চললেও পরিকল্পনা আর প্রতিশ্রুতিতেই আটকে আছে সড়ক উন্নয়নের কাজ। পটুয়াখালী সদর উপজেলার মহাসড়ক থেকে আয়লা জিসি সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করে 1 লাখের বেশি মানুষ। তবে গত 1 দশক ধরে খানাখন্দের কারণে বেহাল অবস্থা সড়কটির। সংস্কার না করায় একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এটি। এছাড়া সদর উপজেলার গাবুয়া চীনাপটন রাস্তাটিরও 2 দশক ধরে বেহাল দশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি সমস্যা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। প্রায় 15 বছর পর্যন্ত অবহেলিত অবস্থায় রয়েছে। ছাত্রছাত্রীরা ভালোভাবে স্কুল কলেজে যাইতে পারে না। 8 জন 9 জনই পড়ে গেছে গাড়িও ভাঙি গেছে, অটো ভাঙি গেছে। এই অটোওয়ালা দুর্ভোগে পড়ছে, রাস্তা খারাপ রয়েছে। হুন্ডা তো প্রায় অ্যাক্সিডেন্ট হয়, অটো অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু রাস্তা হইতে আছে না। এলজিইডি বলছে 4টি প্যাকেজে ধাপে ধাপে টেন্ডার ডেকে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস তাদের। আশা করি ডিসেম্বরের পর থেকে ইনশাল্লাহ জনদুর্ভোগ থাকবে না এবং এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক পটুয়াখালী জেলার, এবং ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ আমাদের একটা লেভেলে আমরা চলে আসবো। সড়ক সংস্কারের দাবিতে এরই মধ্যে মানববন্ধন, সড়কে ধানের চারা রোপণ এবং গর্তের পানিতে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকার লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদায় নিয়েছে মৌসুমী বায়ু, ছোট হয়ে আসছে দিন। এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে। ঋতুর হিসেবে এখন হেমন্ত, তবে এবার নভেম্বরে শীত নামার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলা পঞ্জিকায় এখন কার্তিক মাস, হেমন্তকাল। অগ্রহায়ণ পেরিয়ে পৌষ মাঘে শীত পড়ার কথা থাকলেও হেমন্তে মিলছে হিমেল পরশ। ভরে পড়ছে কুয়াশা, ঘাসের ডগায় শিশির কণা যেন মুক্তাদানা। কার্তিকে নতুন ধান তোলায় ব্যস্ত কৃষক। আর কিছুদিনের মধ্যে বাজারে উঠবে নতুন আলু, শিম, ফুলকপি থেকে শুরু করে শীতকালীন সবজি। এরই মধ্যে ছোট হতে শুরু করেছে দিন। সূর্যের দেখা মিলছে না সকাল 6টার আগে, বিকেল 5:30টায় মিলিয়ে যাচ্ছে দিনের আলো। আবহাওয়া অফিস বলছে সুদূর সাইবেরিয়া থেকে আসা হিমেল বাতাস নভেম্বরের মাঝামাঝি সময়ে হিমালয় অঞ্চলে পৌঁছায়। তবে এবার আসছে একটু আগে ভাগেই, তাই দেশের উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। নভেম্বরের থেকে আপনার তাপমাত্রাটা কিছুটা দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। বর্তমানে কিন্তু আপনার আছে বঙ্গোপসাগরের, দক্ষিণ বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপটা তো আপনার পশ্চিম দিকে ইন্ডিয়া দিয়ে চলে যাবে।
এদিকে হেমন্তের মিঠে কড়া রোদ মাখতে এখন জলাশয়ে সরালি, বক, ডাহুক, শামুকখোলের ভিড়। আসতে শুরু করেছে পরিযায়ী পাখিও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতকালীন সবজি বিক্রি নিয়ে দুশ্চিন্তা নেই চুয়াডাঙ্গার কৃষকদের। সবজি কিনতে আগে ভাগে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। পরিবহন খরচ বেঁচে যাওয়ার পাশাপাশি কৃষকরা দামও পাচ্ছেন ভালো। আগস্ট মাস থেকে শীতের আগাম সবজির চাষ শুরু করেন চুয়াডাঙ্গার কৃষকরা। চারা রোপণ ও পরিচর্যা শেষে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আগাম সবজি তোলা শুরু হয়। এসব সবজি আগে ঢাকায় নিয়ে বিক্রি করতেন। এখন ঢাকার ব্যবসায়ীরা চুয়াডাঙ্গায় এসে ক্ষেত থেকে দেখে দরদাম করে কিনে নেন সব সবজি। এখান থেকে প্রতিদিন অন্তত 100 ট্রাক শীতের সবজি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এভাবে বেচাকেনায় লাভবান হচ্ছেন কৃষকরা। অন্য জায়গা থেকে ব্যাপারী আসে, ঢাকা থেকে, বাইরের থেকে, এখানে তারা ভুই থাউকো কিনে নেয়, নিয়ে আমরা এইভাবে বেচি। আগাম কপিটা আবাদ হয়, এই আগাম কপিটা মোটামুটি কৃষকও ভালো দাম পায়। বাইরে থেকে ব্যাপারী আসে, আগাম সবজি আগাম অন্য সাইডে থাকে না, এখান থেকে নিয়ে যায়, ঢাকা নিয়ে যায়। চুয়াডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কম, তাই কৃষকদের ঝুঁকিও কম। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ফলন ভালো হয়েছে। ক্রেতারা এখানে আসে এবং এখানকার সবজিগুলো নিয়ে যায়। একদিকে যেন আমাদের কৃষকরা লাভবান হচ্ছে, অন্যদিকে আমাদের এখানকার নিরাপদ যে সবজিটা সেটা সারা দেশে ছড়িয়ে পড়ছে, যার ফলে আমাদের অর্থনীতিতে আমাদের কৃষকের অবদান রাখছে। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৬,৫৯৩ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে তা অতিক্রম করে আবাদ হয়েছে ৭,৬১১ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে ডিম থেকে সাপের বাচ্চা ফোটানো হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এবং শিক্ষকের প্রচেষ্টায় গোখরা ২৭টি ডিম থেকে জন্মায় বাচ্চাগুলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন সাপগুলো লাউয়াছড়া গভীর অরণ্যে অবমুক্ত করা হবে। চলতি মাসের ২১ তারিখ সিলেট নগরীর শাহপুরান এলাকায় একটি গোখরা সাপ মেরে ফেলে স্থানীয়রা। এ সময় সাপের আস্তানায় দেখা মেলে ২৮টি ডিমের। খবর পেয়ে ডিমগুলো উদ্ধার করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি ক্লিনিকে একটি ডিম বাদে ২৭টি ডিম কৃত্রিমভাবে ফোটানোর উদ্যোগ নেওয়া হয়। ২৬ অক্টোবর ডিমগুলো থেকে বাচ্চা বের হয়। তবে এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক পর্যায়ে রয়েছে ২০টি সাপের বাচ্চা। সংশ্লিষ্টরা জানান মনোক্লেট কোবরা প্রজাতির এই সাপ খুবই বিষধর, যার বাংলা নাম খইয়া গোখরা। এই মুহূর্তে সম্পূর্ণ স্ট্রং অ্যান্ড হেলদি 20টা বাচ্চা আছে। একটা বাচ্চা আছে একটু অসুস্থ, সেটাকে আমরা অবজারভেশনে রাখছি। আর 3টা বাচ্চাকে আমরা ওগুলা ডেড ইন ইয়েতে ছিল। সাপের ডিমগুলা কালেকশন, এগুলাকে কৃত্রিমভাবে ইনকিউবেশন করা এবং যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে এগুলাকে ফুটিয়ে মানে পৃথিবীতে আলোর মুখ দেখানো, এটা আমি মনে করি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সাফল্য। বাচ্চা ফোটানোর যাবতীয় কাজ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের সদস্যরা। এটাকে ইনকিউবেটর, কৃত্রিম ইনকিউবেটর তৈরি করে এটাকে আর্টিফিশিয়ালি হ্যাচিং করার চেষ্টা করে। দীর্ঘ 7 দিন প্রচেষ্টায় সাপগুলো ফুটে। এরকম আসলে এত বিষধর সাপের রেস্কিউ করে যে আমাদের স্যারকে দিয়েছেন, আমরা যেটা তত্ত্বাবধানে ছিলাম বা এটা আমরা ইনকিউবেটরে হ্যাচিং করেছি, এটার অভিজ্ঞতা আমাদের আগে কখনোই ছিল না। সাপের বাচ্চাগুলি এখনই বনে অবমুক্ত করলে তাদের মৃত্যু ঝুঁকি অনেকটা বেড়ে যাবে। তাই কিছুদিন পর লাউয়াছড়ার গভীর অরণ্যে অবমুক্ত করা হবে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী ও বৈশ্বিক অর্থনীতি। শনিবার ইতালির রোমে 2 দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। করোনা মহামারীর পর বিশ্ব নেতাদের প্রথম সশরীরে বৈঠক এটি। ইতালির রোমে শনিবার শুরু হয় বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G20 সম্মেলন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জোটভুক্ত দেশগুলোর নেতারা যোগ দেন। এছাড়া ভিডিও কনফারেন্সে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগির উদ্বোধনী ভাষণে শুরু হয় বৈঠক। It's great to see you
একটি কঠিন সময়ের পর সবাই এখানে একত্রিত হয়েছি। সবাইকে একসঙ্গে দেখাই খুব ভালো লাগছে। মহামারী আমাদের একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই সংকট সমাধানে একযোগে কাজ করার বিকল্প নেই। ঠিক আগ মুহূর্তে এবারের G20 সম্মেলন শুরু হওয়ায় গুরুত্ব পাচ্ছে জলবায়ু সংকট। এরই মধ্যে এক খসড়ায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নেতারা। পাশাপাশি বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও করোনা মোকাবিলায় জোর দেওয়া হয়। চীন সংকট সমাধানে একসঙ্গে কাজ করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলব যা দেশি বিদেশি উভয় প্রতিষ্ঠানের জন্য একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত বাজার ব্যবস্থা নিশ্চিত করবে। জোটের সব দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়গুলোকে টিকার সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়ে দ্রুত কাজ করার আহ্বান জানাচ্ছি। বিজ্ঞানীদের মতে করোনা ভাইরাস দীর্ঘ সময়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সুতরাং করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হবে। এদিকে বৈশ্বিক করের হার কমিয়ে আনা ও করোনার টিকার সমবন্টনের বিষয়েও আলোচনা হয় প্রথম দিনের বৈঠকে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। G20 সম্মেলনে ন্যূনতম 15% কর্পোরেট করের চুক্তিতে রাজি হয়েছেন বিশ্ব নেতারা। ইটালি রোমে G20 সম্মেলনের এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছে যোগদানকারী দেশগুলো। এই চুক্তির ফলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর লাভের উপর অন্তত 15% কর আরোপ করতে পারবে দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিটি আজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের মধ্যে এটি কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি করোনা মহামারী নিয়েও আলোচনা হবে এবারে G20 সম্মেলনে। করোনা পরিস্থিতির কারণে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে নয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে বিবিসি। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 5,814 জন, নতুন শনাক্ত 3,75,000 জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 50,09,000। এ পর্যন্ত আক্রান্ত 24,71,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1,160 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। নতুন শনাক্ত হয়েছে 40,251 জন। এক সপ্তাহে দেশটিতে মৃত্যু ও সংক্রমণ বেড়েছে 9%। এখন পর্যন্ত রাশিয়ায় করোনায় মারা গেছে 2,37,000 জন। যুক্তরাজ্যে একদিনে করোনায় বিশ্বের সর্বোচ্চ 41,278 জন শনাক্ত হয়েছে। একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে 350 জনের। দেশটিতে নতুন শনাক্ত হয়েছে 26,355 জন রোগী। প্রবাসী বাংলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এই স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে 30তম বাংলা বইমেলা। বৃহস্পতিবার নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস জুইস সেন্টারে শুরু হয়েছে 5 দিনব্যাপী এই আয়োজন। বইমেলার পাশাপাশি এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় ঢাকা থেকে 12টি প্রকাশনী অংশ নিয়েছে। এছাড়াও দেশ ও প্রবাসের শতাধিক জনপ্রিয় লেখকের বই স্থান পেয়েছে এখানে। গত বছর করোনার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল এই মেলা। বিশ্বকাপে যে আশা নিয়ে গেছে বাংলাদেশ তার একটু পূরণ হয়নি। হতাশ নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন, ক্যাচ মিস দলের ধারাবাহিকতা নষ্ট করে, যা হারের পেছনে বড় কারণ। বাকি 2 ম্যাচে ভালো কিছুর আশা টিম ম্যানেজমেন্টের। সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে 2 দিনের বিশ্রাম ক্রিকেটারদের। একটা ক্যাচ ছাড়া মানে ব্যাটসম্যানকে শুধু সুযোগ করে দেয়া নয়, পুরো দলের ভারসাম্য নষ্ট করা। বিশ্বকাপে 9টা ক্যাচ মিস হয়েছে, যার মূল্য দিতে হয়েছে। 2 ম্যাচ জয়ের কাছে গিয়ে হারতে হয়েছে। যে আশা নিয়ে এসেছিল দল তা পূরণ হয়নি এতটুকু। বিশ্রামের দিন মন খারাপ করে ক্রিকেটাররা হোটেল বন্দী ছিল। ক্লান্তি কাটাতে 2 দিন অনুশীলন করবে না দল। ব্যাকফুটে থাকলেও বাকি 2 ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব মুশফিকরা। 2টি ম্যাচ বাকি আছে, ভবিষ্যতে কি করতে হবে না হবে ডেফিনেটলি আমাদের তো কিছু চিন্তাভাবনা অবশ্যই আছে, বা সেই চিন্তাটা সম্ভবত আমরা এই ওয়ার্ল্ড কাপটা শেষ করার পরেই করতে চাই। লিটন অবশেষে রানে ফিরেছেন, তবে তার 44 রান কাজে আসেনি। নাইম মুশফিকরা রান করলেও টি-20 সুলভ হচ্ছে না। যেখানে বড় পার্থক্য গড়ে দিচ্ছে সেখানেই পিছিয়ে পড়ছে টাইগাররা, বলছেন এই নির্বাচক। আমরা যে এক্সপেকটেশন ছিল সেটা কাছাকাছি যেতে পারিনি। স্পেশালি পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং অনেক উন্নতি করতে হবে যদি আমরা
টি-20-তে ধারাবাহিকভাবে ভালো করতে চাই, বড় আসরে ভালো করতে চাই। সো কিছু কিছু জায়গা আছে ডেফিনেটলি ব্যাটিংয়ে আমাদের উন্নতি করতে হবে। লেট অর্ডারেও কিন্তু আমাদের আরেকটু পাওয়ার দরকার, যেখানে অন্যান্য দলগুলি যখন অনেক 10-12 রান করে করতে পারে সেটাও আমাদের কিছুটা ল্যাকিং আছে, সেই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের যারা ক্যাচ মিস করেছেন তারা কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার, তারাই মিস করছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে ওই চাপটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বিশ্বকাপে 3 ডিপার্টমেন্টে একসাথে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ, সেখানে দায় বেশি ব্যাটসম্যানদের। সাবেক এই অধিনায়ক অপেক্ষায় আছেন লিটন, সৌম্য, মুশফিকদের সেরা একটা ম্যাচ দেখার জন্য। সাকিব মাহমুদুল্লাহদের মতো বড় স্বপ্ন ছিল নির্বাচকদের, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে, বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে। সেজন্য সমালোচনায় পড়তে হচ্ছে নান্নু বাসার কেউ। তবে সব কিছু ভুলে বাকি 2 ম্যাচে ভালো করবে টাইগাররা, এমনটাই বিশ্বাস হায়ুল বাসার সুমনের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এদিকে টি-20 বিশ্বকাপে আজ ভারত নিউজিল্যান্ডের লড়াই, জয়ে ফিরতে কৌশলী হতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে অতীত অভিজ্ঞতায় প্রেরণা খুঁজছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুবাই ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এর আগে আবুধাবিতে বিকেল 4টায় আফগানিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। সুপার সানডেতে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ, দুদলই পাকিস্তানের কাছে হেরে আসর শুরু করেছে। কঠিন সমীকরণে হারলেই বিপদ। সেমির লড়াইয়ে থাকতে কোহলি উইলিয়ামসনের জয় চোখ। न्यूजीलैंड से जीतने के लिए एक फैन कह रहा है हर विकेट के बाद मुझे ग्लव्स चेंज करने चाहिए, तो इस हिसाब से तो मुझे हर 6 के बाद बैट चेंज करना चाहिए। প্রথম ম্যাচের পর 1 সপ্তাহ বিরতি, অবসাদ কাটিয়ে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। জয় ফেরাতে মেন্টর ধোনি সবাইকে রাখছেন উজ্জীবিত। কিপিং ব্যাটিং টেকনিকের সাথে কোহলিকে শিখিয়েছেন চাপ সামলানোর মন্ত্র। যে ভুল আমরা পাকিস্তান ম্যাচে করেছি সেই ভুল শুধরে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবো। বোল্টের হয়তো কোনো পরিকল্পনা রয়েছে, তবে আমরা ওর বিরুদ্ধে অনেক খেলেছি, তাই ওকে কিভাবে পাল্টা আক্রমণ করা যায় সেই চেষ্টা করব। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড অস্বস্তি। 14 দেখায় মাত্র 3 বার জিতেছে ম্যান ইন ব্লু। অতীত অভিজ্ঞতায় অনুপ্রেরণা খুঁজছে নিউজিল্যান্ড। আইপিএল খেলে কোহলি, রোহিতদের শক্তি দুর্বলতা জানা আছে বোল্ট সাউদিদের। সঠিক পরিকল্পনায় জয় ফিরতে চায় ব্ল্যাক ক্যাপস। পাকিস্তানের মতো ভারতকেও শুরু থেকে চেপে ধরার লক্ষ্য থাকবে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করব। আসরের শুরুটা ভালো না হলেও জয় ফেরার লক্ষ্য থাকবে আমাদের। গ্রুপ টুর হিসেব কঠিন করতে পারে আফগানিস্তান, ওরাও সেমির লড়াইয়ে থাকতে মরিয়া। পাকিস্তানের বিপক্ষে রাশিদ নাবিদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে। সেই রেস থাকতে নামিবিয়ার চ্যালেঞ্জে জিততে মুখিয়ে আফগানরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ইংল্যান্ড। দুবাইয়ে ব্যাটে বলে দাপট দেখিয়ে ইংলিশদের জয় 8 উইকেটে। অজিতের দেয়া 126 রানের টার্গেট 50 বল আগেই টপকে যায় 3 লায়ন্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপে ছিল অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতি কমেছে সময়ের সাথে। 5 ব্যাটসম্যান আউট হন এক অঙ্কে। অধিনায়ক ফিঞ্চের 44 রান কিছুটা মান বাঁচিয়েছে অজিতের। ক্রিস জর্ডানের শিকার 3 উইকেট। জবে জেসন রয় ও জস বাটলারের উড়ন্ত শুরুতে ছোট টার্গেট আরও সহজ করেছে ইংল্যান্ড। পাওয়ার প্লেতে 66 রান তুলেছে ইংলিশরা। উদ্বোধনী জুটি ভাঙে 7ম ওভারে 22 করে আউট হন জেসন রয়। ঝোড়ো 50-তে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জস বাটলার। 32 বলে 71 রানে অপরাজিত থাকেন তিনি। লা লিগায় ঘরের মাঠে আলাভেসের সাথে 1-1 গোলে ড্র করেছে বার্সেলোনা। সেরিয়াতে ভেরোনার কাছে 2-1 গোলে হেরেছে ইউভেন্টাস। কোম্যানের বিদায়ের পর অন্তর্বর্তী কোচের অধীনেও জয় পেল না কাতালানরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেন ডিপায়। তবে বার্সার দুর্বল রক্ষণের সুযোগ 52 মিনিটেই রিও হার গোলের সমতায় ফেরে আলাভেস। এই ড্রতে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 9ম স্থানে বার্সেলোনা। এদিকে সেরিয়াতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই 2-0 গোলে পিছিয়ে পড়ে ইউভেন্টাস। 80 মিনিটে একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। ইংলিশ প্রিমিয়ার লিগে 2 ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
টটেনহামকে 3-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। তবে ঘরের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 39 মিনিটে রোনালদোর গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে তার পাস থেকে স্কোর 2-0 করেন কাভানি। রোনালদোর বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তে টটেনহামের জালে বল পাঠান রাশফোর্ড। এই জয়ে 10 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ উঠে এসেছে সুলশায়ারের দল। এদিকে ঘরের মাঠ ইতিহাদে 2-0 গোলে হেরেছে সিটিজেনরা। এদিকে জর্ডান ও সাদিও মানের গোলে এগিয়ে গিয়েও ব্রাইটনের সাথে দুই দল ব্যবধানে ড্র করেছে লিভারপুল। অন্যদিকে নিউক্যাসলকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। এই ছিল সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।